আমি ফেনী জেলা থেকে বলছি। ছোট থেকে ফেনী শহরের রামপুর এলাকায় বড় হয়েছি। সেই সুবাদে আমার পরিচিত মানুষজন সব রামপুরের দিকে ছিল। আমার বাবা কোনো এক কারণে 2015 সালের প্রথম দিকে আমাদের বাসা পরিবর্তন করে নিয়ে আসেন মহিপালের আনসার ক্যাম্পের বিপরীতে। সেই সুবাদে আমরা ওখানে থাকা শুরু করি। তবে মহিপালে আমাদের কেউ পরিচিত না থাকায় আমি প্রায়ই হাইওয়ে দিয়ে হেঁটে পুলিশ কোয়ার্টারের দিকে রামপুর এলাকায় চলে যেতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। রামপুর থেকে মহিপালে আসার পর রমজান মাস এলে আমি ইফতার করে নামাজের পরে এলাকার দিকে যেতাম। কখনো ঈশার নামাজের সময়ও যেতাম, আসতাম রাত 10টা-11টার দিকে। কখনো আসতে আসতে রাত 12টা বেজে যেত। যারা হাইওয়ে দিয়ে যাওয়া আসা করেন তারা সবাই জানবেন রামপুর থেকে মহিপাল আসতে হাইওয়েটা কতটা অন্ধকার থাকে। ঘটনাটি আমার সাথে ঘটে 26 রমজান 2018 সালে। প্রতিবারের মতো ইফতার করে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। কিছুক্ষণ ওয়াজ গজল শোনার পরে 7টা 25-এ বাসা থেকে বের হলাম এলাকার দিকে যাব বলে। মহিপালে মসজিদ আছে, তবে আমি মহিপালে একটা দিনও তারাবির নামাজ পড়তাম না। শুধুমাত্র 2-4 দিন পড়েছি। বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মহিপাল চলে এলাম। মহিপাল থেকে হাইওয়ে দিয়ে হাঁটছি। সন্ধ্যার আগে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তখনও বৃষ্টি হচ্ছিল। আমার গায়ে একটা পাঞ্জাবি, পরনে একটা কালো প্যান্ট। বিজয় সিংহ দিঘির রোডটা পার হতেই দেখি চারিদিকে নীরব। যত সামনে যাচ্ছি আশেপাশে একটি দোকানও খোলা নেই। হাইওয়ের ওপাশে 2-4টা টঙের দোকান ছিল, তাও বন্ধ। কোনো মানুষই নেই। অন্যদিন মানুষের আনাগোনা থাকে, শুধু হাইওয়েতে গাড়ি চলছিল। যদি কোনো ছিনতাইকারী আমাকে ধরতো, চিৎকার করলে ও মানুষ শুনতে পেত না। আমি এক মনে হাঁটতে হাঁটতে চারিপুর স্কুলের সামনে চলে এলাম। তখনও বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, গতকালই তো রামপুর গিয়েছিলাম, তখন এত নীরব ছিল না, দোকানপাট বন্ধ ছিল না, কি ব্যাপার আজ সবকিছু এত নীরব কেন? নিজেকে প্রশ্ন করতে লাগলাম। যাই হোক, আমি চারিপুর স্কুলের সামনে দাঁড়ালাম রাস্তা পার হওয়ার জন্য। সামনের দিকে তাকালাম। হাইওয়ের ওপাশে কোনো দোকানই খোলা নেই, দোকানগুলো সব বন্ধ। 2-1টা মানুষ দেখলাম পুলিশ কোয়ার্টারের রাস্তা থেকে বামে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়লো। হাইওয়ে দিয়ে বড় বড় গাড়িগুলো আসা যাওয়া করতে লাগলো। যখন চিটাগাং থেকে ঢাকা হাইওয়ের রাস্তা একটু ফাঁকা হলো, তখন আমি রাস্তা পার হয়ে এক দৌড়ে লেনের ওপর উঠে পড়লাম ঢাকা থেকে চিটাগাংয়ের হাইওয়ে পার হব বলে। সামনে তাকিয়ে আছি, গাড়ি একটু কমলেই আমি পার হয়ে যাব। যখন রাস্তার ওপাশে তাকিয়েছিলাম, কাউকে দেখতে পাইনি, শুধুমাত্র একটা রিক্সা দাঁড়িয়েছিল। আমার সামনে দিয়ে একটা বড় লরি চলে গেল। যখন লরি চলে গেল, তখন দেখতে পেলাম ওপাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার 2 হাতে 2টি 50 কেজি চাউলের প্লাস্টিকের বস্তা। তবে বস্তা দুটোতে কি ছিল আমি জানি না। দুটোকে নিয়ে সে দাঁড়িয়ে আছে ঢাকা চিটাগাং হাইওয়ে পার হবে বলে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। লরিটি যাওয়ার সাথে সাথে সে হাজির। এটা কিভাবে সম্ভব? আমি কিছু মনে করলাম না। তারপর দেখতে বয়স্ক মহিলা, আমি তাকে পার করে দিব ভাবছি। রাস্তা খালি হয়েছে, তবুও আমি রাস্তা পার হইনি। মহিলাটি ওপাশ থেকে আসতে পারবে তো? এটি ভাবতে ভাবতে দেখলাম মহিলাটি রাস্তা পার হতে লাগলো। রাস্তা পার হয়ে সে আমার সামনে এসে দাঁড়ালো। মহিলার গায়ে একটি কালো বোরকা, মাথায় হিজাব দেয়া। হিজাবটা এত বড় যে তার হাত দুটো দেখা যাচ্ছে না, তার পাও দেখা যাচ্ছে না। উচ্চতা আনুমানিক 4 ফুট হবে। হিজাবের ওপর দিয়ে দেখলাম মাথা থেকে চিবুক পর্যন্ত সাদা একটি চিকন কাপড়ে মোড়া। মহিলাটির সামনে মুখটা কালো কাপড়ে ঢাকা। হাত দুটো বস্তার নিচে রাখলো। বস্তা দুটো রেখে আমার দিকে তাকালো। বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আশেপাশে কোনো মানুষ ছিল না। আমি মনে মনে ভাবতে লাগলাম, মহিলাটি কে? আমার সামনে এসে কেন দাঁড়ালো? আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মহিলাটির দিকে তাকিয়ে আছি, কিন্তু তার মুখমণ্ডল কিছুই বোঝা যাচ্ছে না। তার মুখটা মনে হলো ফুটবলের মতো গোল, চোখ দুটোও বোঝা যাচ্ছে না। আমি কোনো কিছুকে অস্বাভাবিক মনে করলাম না, একটু ভয় পেলাম, কারণ আমি মনে করছি মহিলাটি আমাকে চেনে। মহিপাল আসার পর রামপুর এলাকায় যেতাম, তা আমার বাসায় কেউ জানতো না। জানলে আমাকে অনেক বকাঝকা করবে, সমস্যা হবে। যদি মহিলাটি আমার চেনা জানা কেউ হয়, তাহলে বাসায় যদি কোনো রিপোর্ট যায়, আমার খবর আছে। বলা নেই কওয়া নেই, মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো, কই যাস? আমি বললাম, মসজিদে যাচ্ছি। মহিলাটি দ্বিতীয়বার আমাকে জিজ্ঞেস করলো, কই যাস? আমি বললাম, মসজিদে যাচ্ছি। মহিলাটি জিজ্ঞেস করলো, সত্যি করে বল, তুই কই যাস? আমি বললাম, প্রথমে পুলিশ কোয়ার্টারে টেইলার্সের দোকানে যাব, আমার পাঞ্জাবি আছে সেটি আনবো, তারপর মসজিদে যাব। সত্যি বলতে আমি পুলিশ কোয়ার্টারে এক পরিচিত টেইলার্সের কাছে আমার পাঞ্জাবি দেই সেলাই করার জন্য, ঈদের দিন গায়ে দেব বলে। আমি জিজ্ঞেস করতে যাব, আপনি কে, পরিচয়টা দিন। কিন্তু তার আগেই মহিলাটি আমাকে বলল, পাঞ্জাবি দিয়েছিস, ভালো কথা, এখন কেন যাচ্ছিস? অন্য সময় তো যেতে পারলি না? আমি বললাম, নামাজ পড়তে যাচ্ছি, তাই একেবারে নামাজ পড়ে ফিরবো ভাবছি। হঠাৎ মহিলাটি রেগে গিয়ে বলল, তুই কি আসলে নামাজ পড়তে যাস? আমি বললাম, হ্যাঁ।
আমি নামাজ পড়তে যাই। মহিলাটি কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি জানি তুই নামাজ পড়তে যাস না, তুই শয়তানি করতে যাচ্ছিস। তখনও মহিলাটি রেগেছিল। আমি একটু চমকে বললাম, আপনি কি বলছেন এসব? মহিলাটি বলল, আমি জানি তুই নামাজে যাবি না। আমি মহিলাটির দিকে কথা বলার ভঙ্গি দেখে ভয় পেয়ে গেলাম। মহিলাটি আমাকে প্রথম থেকে যেভাবে কথা বলছে তার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে না সে পুরুষ নাকি মহিলা। ভাঙা ভাঙা গলায় পুরুষ মহিলা কণ্ঠ মিলিয়ে কথা বলছে সে। আমি বললাম, সত্যি আমি নামাজে যাচ্ছি। মহিলাটি এবার আমাকে অনেকটা উত্তেজিত হয়ে বলল, তুই এখনো আমার সাথে মিথ্যা বলছিস? তুই নামাজে যাবি না আমি জানি, তুই শয়তানি করতে যাচ্ছিস, তোর জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, তুই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবি। আমি কিছু বলতে যাব কিন্তু বললাম না, আমি খুব ভয় পেলাম। মহিলাটি কিছুক্ষণ নীরব থেকে বলল, তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি। এই কথা বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে বস্তা দুটো হাতে নিয়ে দেখলাম লেন বরাবর হেঁটে ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছে। কিন্তু চিটাগং থেকে ঢাকা হাইওয়েটা পার হলো না। যখন মহিলাটি হেঁটে যাচ্ছিল তখন তার পাগুলো দেখা যাচ্ছিল না। মহিলাটিকে দেখে ও তার কথাবার্তা শুনে আমি খুব ভয় পেলাম। সেখান থেকে দ্রুত আমি পুলিশ কোয়ার্টার দিয়ে হেঁটে রামপুর চলে গেলাম। আমার এক ফ্রেন্ডের কাছে ঘটনাটি শেয়ার করি। যারা ফেরি থেকে শুনছেন তারা জানেন সেদিন তারাবির নামাজের সময় প্রচুর ঝড় হয়েছিল। আমি সেদিন তখন রাত 12টায় বাসায় ফিরি। হাইওয়ে দিয়ে আসিনি, ট্রাঙ্ক রোড দিয়ে মহিপালে সিএনজি দিয়ে এসেছিলাম। আরেকটা কথা সত্যি বলতে, যে এশার নামাজ ও তারাবির নামাজ পড়তাম না আমি। মনে হয় না আমি 2015 থেকে 2018 পর্যন্ত এশার নামাজ তো দূরে থাক, তারাবির নামাজ পড়েছি। যতদিন এলাকায় গিয়েছি শয়তানি করতাম, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতাম। তবে রমজানে ফজর, জোহর, আসর, মাগরিব সব নামাজই পড়তাম। এই ঘটনার পর আমি তার পরের বছর থেকে আর তারাবির নামাজ বাদ দেইনি। এখন নিয়মিত তারাবির নামাজ পড়ি। মহিলাটি কে ছিল, কেনই বা সেদিন আমার কাছে এসেছিল জানি না। সে কি মানুষ নাকি জিন তাও জানি না। শুধু যদি মানুষ হতো তাহলে আমি কোথায় যাই, নামাজ পড়ি কিনা না পড়ি সেটা সে কিভাবে জানবে। আর এই কথাটা আমার সব সময় মনে পড়ে, তুই জাহান্নামে যাবি। পরের বছর আমি মহিপালে একজন বড় হুজুরের সাথে ঘটনাটি শেয়ার করি। হুজুর বলেছিলেন, আপনার সাথে যা ঘটেছে তা কোনো মানুষ ছিল না, এটি কোনো ভালো জিন ছিল। আপনি তারাবির নামাজ পড়েন না, তাই আপনাকে সাবধান করতে এসেছিল যাতে আপনি তারাবির নামাজ পড়েন। হয়তো সে ওই পথ দিয়ে ঘোরাফেরা করে, আপনি ভয় পাবেন না। ঘটনাটি অনেকের কাছে গল্পের মতো মনে হবে। যদি আলেম বা হাফেজ আমার ঘটনাটি শুনেন তাহলে কমেন্ট করে জানাবেন। তারপরে তিনি তার নাম লিখেছেন, কিন্তু তিনি তার আগেই লিখেছেন, আমি আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি বিজ্ঞ কেউ না, আমি জাস্ট ধারণা করে বলছি, যদিও আমার ধারণার কোনো মূল্য নেই। তারপরে এটা আমার জাস্ট ব্যক্তিগত ধারণা। হতেই তো পারে যে এই মহিলাটি সামহাও, বা এটা হচ্ছে এই মহিলাটি সামহাও আপনার পরিচিত, আপনারই কাছের কেউ, আপনার ওই এলাকার বন্ধু বান্ধবের কেউ যিনি আপনাকে চেনেন বা সামহাও আপনার এই সম্পর্কে জানেন, তিনি হয়তো আপনার সাথে এরকম করেছেন। এখন কথা হচ্ছে যে পরিচিত মানুষ হঠাৎ করে সামনে এসে আপনাকে এরকমভাবে বকাঝকা করার কথা না। এটা অনেক সময় এরকম হতে পারে যে বন্ধু বান্ধব সেজে আপনাকে এভাবে ভয় দেখাচ্ছে, বা বন্ধু বান্ধব আবার বোরখা পরে ভয় দেখাবে, সেটাও খুব অদ্ভুত ব্যাপার। এবং আপনি বলছেন 4 ফিট, আপনার বন্ধু বান্ধব কোনো 4 ফিটের কোনো বন্ধু বান্ধব আছে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, সব কিছু মিলিয়েই ব্যাপারটা একটু গোলমেলে। তবে আমার কাছে খুব অস্বাভাবিক যদিও লাগেনি। আমি এইটা নিয়ে সত্যিই কমেন্ট চাই আপনাদের আজকে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই ঘটনাটি শুনে কি মনে হয়।